প্রচার দৌড়ঝাঁপের প্রহর কাটিয়ে এখন শুধুই অপেক্ষা। কি ভাবছেন অধীর রঞ্জন চৌধুরী? ভাগ্য কি খুলবে এবার? হুমায়ুন সাহেব যেন বড্ড চুপ। এক্সিট পোল দেখে কি হিসেব নিকেশ করছেন? নওশাদ ধরিয়ে নিয়েছেন, এবারেও গড় রক্ষা হচ্ছে তার। অন্যদিকে ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে। মালদার মালতীপুর কেন্দ্রে ভালোই লড়াই দিয়েছেন, তাই কংগ্রেসের ভরসার নাম এখন মৌসম বেনজির নূর থেকে অধীর রঞ্জন চৌধুরী। কি লেখা আছে অধীর চৌধুরী, হুমায়ুন কবির, নওশাদ থেকে মৌসম বেনজির নূরের ভাগ্যে? আদেও গণদেবতার আশীর্বাদ নিয়ে বিধানসভায় যেতে পারবেন তো তাঁরা? টানা 5 বার বহরমপুর লোকসভা আসনের প্রতিনিধিত্ব করে প্রায় 2 দশক ধরে বাংলায় কংগ্রেসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন তিনি। 2024 সালে একই ময়দানে তৃণমূল কংগ্রেসের ক্রিকেটার রাজনীতিবিদ ইউসুফ পাঠানের কাছে 85,000-এরও বেশি ভোটে পরাজিত হয়ে ভেঙে পড়েছিলেন। এরপরই তিনি রাজ্যে দলের পতনের ব্যক্তিগত দায় স্বীকার করে পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। ফের যেন শূন্য থেকেই তিনি লড়াই শুরু করেছেন। বহরমপুর এবার অধীর চৌধুরীর সাথ দেবে তো? বাম জামানায় তার বিরুদ্ধে জোড়া খুনের মামলা, পুলিশ, আইন, আদালত সব পেরিয়ে বহরমপুরের রবিনহুড হয়ে উঠেছিলেন তিনি। 2024-এ তিনি হেরেছেন বটে, কিন্তু তার জনপ্রিয়তা বেড়েছে বই কমেনি। তিনি যেভাবে পরিযায়ী শ্রমিক ইস্যু থেকে ওয়াকফ আন্দোলন নিয়ে সংখ্যালঘু মানুষদের এককাট্টা করেছেন, তাতে করে কংগ্রেসের মরা গাঙে যেন জোয়ার এসেছে। কংগ্রেসের প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি যেভাবে প্রচার করেছেন, তাতে করে মানুষের সমর্থন পেয়েছেন বলেই দাবি অধীর চৌধুরীর। প্রথম দফার ভোট শান্তিপূর্ণ হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে অধীরবাবু। কমিশন সূত্রে খবর, এবার বহরমপুরে ভোটের হার 91.72%। ভোটের হার দেখে আশাবাদী অধীর চৌধুরী। শুধু বহরমপুর নয়, তার কথায় মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের ভোট এবার বাড়বে। 2021-এ বহরমপুর আসনে বিজেপি ভালো ফলাফল করেছিল। বিজেপির সুব্রত মৈত্র পেয়েছিলেন 89,340 ভোট। এবার তিনি প্রার্থী হয়েছেন। 62,648 ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল কংগ্রেস, আর কংগ্রেস 40,000-এর মতো ভোট পেয়ে তৃতীয় স্থানে চলে যায়। তবে এবার অধীর রঞ্জন চৌধুরীকে দিয়েই খেলা ঘোরাতে চায় হাত শিবির। বহরমপুর নিয়ে আশাবাদী অধীর চৌধুরীও। এবার আসে কংগ্রেসের আরেক ভরসার জায়গায়, মৌসম বেনজির নূর, যার কংগ্রেসে ঘর ওয়াপসি হয়েছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে কংগ্রেসে ফেরার পর থেকে তিনি মালতীপুরে তৃণমূলের আব্দুল রহিম বক্সির বিরুদ্ধে লড়াই করছেন। সমর্থন সমীক্ষা ও স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে যে মৌসম নূর বিপুল ভোটে জয়ী হবেন। যদিও আরেকাংশের দাবি, মালতীপুর বিধানসভায় 72% ভোটার সংখ্যালঘু, তফসিলি জাতি উপজাতির ভোটার 10%। সংখ্যালঘু ভোটারের এই আধিক্য মালতীপুরের লড়াই থেকে কার্যত ছিটকে দিয়েছে বিজেপিকে। মূল লড়াইটা তৃণমূল, বাম এবং কংগ্রেসের মধ্যে। মালতীপুর কেন্দ্রটি তৈরি হয় 2011 সালে। তারপর মোট 3 বার নির্বাচন হয়েছে, যার মধ্যে 2 বার জিতেছেন আব্দুর রহিম বক্সি। প্রথমবার 2011 সালে আরএসপির টিকিটে, দ্বিতীয়বার 2021 সালে তৃণমূলের টিকিটে। মাঝে 2016 সালে এই কেন্দ্রে সামান্য ভোটে জিতেছিলেন কংগ্রেসের অলবিরুনি জুলকারনাইন। 2 বারের বিধায়ক আব্দুর রহিম বক্সিকে ফের টিকিট দিয়েছে তৃণমূল। বক্সি মালদহ জেলা তৃণমূলের সবচেয়ে প্রভাবশালী নেতা। এই মালতীপুরে বহুদিন ধরে বামাদের একটা ভোট ব্যাংক রয়েছে, এবার তারাও লড়াইয়ে। এবার সিপিএম এই কেন্দ্রের প্রার্থী করেছে যুব সংগঠনের নেতা মিনারুল হোসেনকে। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছেন তিনিও। তবে তাৎপর্যপূর্ণভাবে মৌসুমের নিজেরই এই কেন্দ্রে একটা পরিচিতি আছে। কংগ্রেসে থাকাকালীন 2 বার উত্তর মালদহের সাংসদ হন মৌসম। সেই সময় এলাকার বেশ কিছু উন্নয়নমূলক কাজও করেন তিনি। এলাকায় নিজস্ব পরিচিতি আছে। বক্সির বিরুদ্ধে ক্ষোভ যে নেই তেমন নয়। এলাকায় তাপুটের নেতা হওয়ায় দাদাগিরির অভিযোগ বিস্তর রয়েছে দুর্নীতির অভিযোগও। স্থানীয়রা বলছেন, মালতীপুর সার্বিকভাবে পিছিয়ে। রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য, সেচ সব কিছুতেই
সমস্যা রয়েছে। মালদহের অন্য প্রান্তে যেখানে বন্যায় ত্রস্ত আমজনতা, সেখানে মালতীপুরে চাষের জল মেলায় দুষ্কর। স্থানীয়রা বলেন, গত 5 বছরে এলাকার বহু শিলান্যাস হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তবে এই সব কিছুকে ছাপিয়ে মালদহের ভোটে এবার মূল ইস্যু এসআইআর। স্রেফ মালতীপুরে 2,38,000 ভোটারের মধ্যে বাদ পড়েছে প্রায় 30,000 ভোটারের নাম। স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায় ক্ষোভে ফুঁসছে। বিজেপির বিরুদ্ধে সেই ক্ষোভ কার ভোট ব্যাংকে পড়েছে তাতেই ঠিক হবে মালতীপুরের ভাগ্য। তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি প্রচারে সাফ বলেছেন, এসআইআর ইস্যু নিয়ে লড়েছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ভোটাধিকার বাঁচাতে এবার তৃণমূলের পাশে দাঁড়াবে মালতীপুরবাসী। বস্তুত স্থানীয় স্তরের যা কিছু প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে, সবটা এই এসআইআর ইস্যু তুলে ধামাচাপা দিতে চাইছেন তিনি। হুমায়ুন কবিরের স্টিং ভিডিও প্রকাশ্যে আসার পর সংখ্যালঘুরা আরও একজোট হয়ে তৃণমূলের পক্ষে ভোট দিতে পারে আশায় বুক বাঁধছে শাসক দল। তাছাড়া এলাকায় তৃণমূলের সংগঠনও শক্তিশালী। এলাকার সব কটি পঞ্চায়েতই এখন শাসকের দখলে। সংগঠন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তির সঙ্গে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ, এই 3 ফ্যাক্টর ভাঙতে হবে মৌসুমকে, তাহলেই মৌসুমের জয়ের পথ সুগম হবে। এবার নজর রাখা যাক নওশাদ সিদ্দিকীর দিকে। দ্বিতীয় দফার ভোটে একেবারে ময়দানে নেমে বুথে বুথে ভোট পর্যবেক্ষণ করেন তিনি। ছুটে বেরিয়ে দৌড়ে তিনি ভোট পর্যবেক্ষণ করেছেন। ভোটের ওপর কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিতেই ভোট হয়েছে ভাঙড়ে। ভাঙড় নিঃসন্দেহে রাজ্যের অন্যতম নজর কাড়া কেন্দ্র, যেখানে নওশাদ সিদ্দিকীর উত্থানের পর থেকেই ভোট মানি টান টান লড়াই এবং ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়ে দাঁড়িয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর শক্ত ঘাঁটি হওয়ায় এই কেন্দ্রে প্রতিটি ভোট রাজনৈতিক দিক থেকে আলাদা গুরুত্ব পায়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মূল শক্তি ভাঙড়েই কেন্দ্রীভূত। 2021-এ নওশাদের জয়টা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বড় দলের সামনে একাই বুক চিতিয়ে লড়াই করেছেন আইএসএফ এর মতো ছোট দলের প্রতিষ্ঠাতা নওশাদ। 2021-এ বিজেপি ছাড়া বিরোধী বিধায়ক হিসেবে বিধানসভায় পা রেখেছিলেন নওশাদ। তাই 26-এর ভোটে আগে ভাগই ভাঙড় দখলের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আসনে নওশাদের বিরুদ্ধে প্রার্থী করা হয় শওকত মোল্লাকে। ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লা আরাবুলের পর যার হাতি ভাঙড়ের দলের রাশ। ভাঙড় বিধানসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা 2,72,711। এর মধ্যে 67% সংখ্যালঘু মুসলিম, মহিলা ভোটার 1,33,016, পুরুষ ভোটারের সংখ্যা 1,42,681। তৃতীয় লিঙ্গের ভোটার 14। এসআইআর এর ফলে ভাঙড়ে মোট 29,807 জনের নাম বাদ পড়েছে। কোনো মতেই নিজের গড় হারাতে নারাজ নওশাদ সিদ্দিকী। তার দাবি, ভাঙড় নটোরিয়াস ক্রিমিনালকে ভোট দেবে না। অন্যদিকে শওকত মোল্লার দাবি, এবার তৃণমূলের উন্নয়নের প্রতিশ্রুতির জোয়ারে গা ভাসাবে ভাঙড়। ভোট শুরুর আগেই যিনি ভোটের আবহ জমিয়ে দিয়েছিলেন তিনি হলেন হুমায়ুন কবির। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করে যিনি ভোটের খেলা ঘুরিয়ে দিয়েছিলেন। এজিইউপি নামে নতুন দল খুলে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে বসেন। যদিও ভোট আবহ যখন চরমে, তখন হুমায়ুন কবিরের খেলা ঘুরে যায়। একটা স্টিং ভিডিও তাকে হিরো থেকে যেন রাতারাতি ভিলেন বানিয়ে দেয়। সংখ্যালঘু ভোট পকেটে পড়া ছিল হুমায়ুন কবিরের প্রধান লক্ষ্য। সেই সংখ্যালঘু ভোট নিয়েই ভিডিওই করা তার মন্তব্য নিয়ে ঝড় ওঠে। হুমায়ুন কবিরের দল এজিইউপির সঙ্গ ত্যাগ করে মিম। শুধু মিম নয়, এক এক করে তার সঙ্গ ছেড়েছেন দলেরই বেশ কয়েকজন প্রার্থী। অতএব ভরা ভোট বাজারে একাই লড়তে হলো হুমায়ুন কবিরকে। শতাধিক আসনে একা লড়া হুমায়ুন কবিরের এখন নওদা ও রেজিনগর, যে 2 আসনে তিনি প্রার্থী হয়েছেন, তাতে জয়লাভ করে মুখ রক্ষায় যেন দায় হয়ে উঠেছে হুমায়ুন কবিরের কাছে। প্রথম দফা ভোটের দিন ময়দানে নেমে যেভাবে তিনি দৌড়ে বেড়ালেন, তাতে করে একটা কথা স্পষ্ট, অন্তত 2 আসনে জিতে তিনি মুখ রক্ষা করতে পারলেই বাঁচেন। তাহলে হয়তো রাজনীতিতে প্রাসঙ্গিকতা ধরে রাখতে পারবেন আর কি।